Assalamu alaikum wa rahmatullah. May peace and blessing be upon you all. কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের সামনে আমি আবারও হাজির হয়েছি লার্নার্স ক্যানোপির পক্ষ থেকে আরেকটা ওয়ান টপিক শর্ট ক্লাস নিয়ে। আজকে আমাদের ওয়ান টপিক শর্ট সিরিজের ক্লাস নাম্বার 2। আপনারা যদি ক্লাস নাম্বার 1 দেখে থাকেন তাহলে আপনারা জানেন এই সিরিজটা কী নিয়ে। এখানে আমরা একটা করে টপিক নিই এবং এই টপিক সংক্রান্ত সকল কনসেপ্ট ক্লিয়ার করে এমসিকিউ সলভ করি। আজকে আমরা দ্বিতীয় একটি টপিক নিয়েছি, যেটা হচ্ছে জড়তা। আজকে জড়তা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। ক্লাসটা কতক্ষণ হবে আমি জানি না, তবে আশা করছি 30 মিনিটের ভিতরে ক্লাসটা শেষ হয়ে যাবে, যেহেতু আমরা এখানে বিস্তারিত জানবো। এটা একাডেমিক ক্লাস না, এটা আপনার বোঝার জন্য, এটা আপনার বোঝার জন্য একটি ক্লাস। তো চলুন শুরু করি। প্রথমেই আমাদের সামনে এসেছে জড়তা। আচ্ছা, জড়তা জিনিসটা কি? জড়তা জিনিসটা হলো, ধরেন কোনো পদার্থ আছে, এই পদার্থ তার গতিশীল অবস্থার পরিবর্তন, ভালো করে বুঝবেন, গতিশীল অবস্থার পরিবর্তন রোধ করার প্রবণতা এই জড়তা। বিষয়টা কি হলো? আপনার কাছে কোনো একটা পদার্থ আছে, ধরেন আপনার কাছে একটা ব্লক আছে বা বই রয়েছে। এই পদার্থটা তার গতিশীল অবস্থা বলতে ধরেন একটা গাড়ি রয়েছে, সেই গাড়িটা সামনের দিকে যাচ্ছে, গতিশীল অবস্থা। অথবা সে একটা টেবিলের উপরে স্থির হয়ে বসে আছে, এই তার গতিশীল অবস্থা, যেটা আমরা প্রথম ক্লাসে আলোচনা করেছি। এর যে পরিবর্তন, অর্থাৎ সে স্থির থাকলে চলতে শুরু করবে, অথবা তার উল্টোটা, চলতে থাকলে স্থির হবে। এই যে গতিশীল অবস্থার পরিবর্তন বা বেগের পরিবর্তন হবে। সো এই যে গতিশীল অবস্থার পরিবর্তনটা রোধ, রেসিস্ট, মানে সে চাবে না তার গতিশীল অবস্থার পরিবর্তন হোক, সে যেভাবে আছে সে সেভাবেই থাকতে চাবে। এইটার প্রবণতা মানে কোনো বিশেষ অবস্থার দিকে ঝুঁকে পড়া। বিশেষ অবস্থা, কিসের বিশেষ অবস্থা? সে যেই গতিশীল অবস্থা ছিল সেটাই তার বিশেষ অবস্থা, সেই দিকেই থাকার বা সেই অবস্থায় থাকার তার ইচ্ছা বা সেই দিকে ধাবিত হওয়ার ইচ্ছাই, এই জন্য আমরা প্রবণতা ওয়ার্ডটা ইউজ করি। সো এই রোধ করা বা পরিবর্তন না হতে চাওয়া, এই পরিবর্তন রোধ করা বা পরিবর্তিত না হতে চাওয়া, কি পরিবর্তিত না হতে চাওয়া? গতিশীল অবস্থার পরিবর্তন হতে না চাওয়া, এটাই হচ্ছে জড়তা। এটা একটা প্রবণতা। জড়তাকে আপনি বলতে পারেন এটি একটি পদার্থের ধর্ম বা বৈশিষ্ট্য। তার মানে এটা একটা সার্বজনীন বিষয়। যা কিছু পদার্থের ধর্ম বা বৈশিষ্ট্য, সেগুলো সব কিছুই সার্বজনীন। তাই আমরা এক কথায় বলতে পারি জড়তা হলো পদার্থের একটা ধর্ম, অর্থাৎ সার্বজনীন। আপনি পৃথিবীতে থাকেন, মহাকাশে যান, যেখানেই যান জড়তা থাকবেই। এবং এই জড়তা হলো পদার্থের গতিশীল অবস্থার পরিবর্তন রোধ বা পরিবর্তিত হতে না চাওয়া। চলেন আরও ভিতর দিকে যাই, আরও বেশি আলোচনা করি। আচ্ছা, জড়তার ইংলিশ হলো ইনার্শিয়া, যারা জানেন না তাদের জন্য। আচ্ছা চলেন, তারপরে এখানে কি আছে? বল প্রয়োগ না করলে এটাই আমরা পরবর্তী আসি। বল প্রয়োগ না করা পর্যন্ত এটুকুই আমরা পরে আসছি। এখানে দেখেন, স্থির বস্তু কি হলো? এখানে স্থির বস্তু
স্থির বস্তু স্থির থাকতে চায় কিংবা গতিশীল বস্তু যে গতিশীল থাকতে চায়। তাহলে কি হলো? স্থির বস্তু স্থির থাকতে চায়, স্থির বস্তু স্থির থাকতে চায়। অর্থাৎ কীরকম? এটা আমরা আগেও বলেছি, আবারও বলছি। ধরুন আপনার কাছে একটা টেবিল আছে, এখানে আপনার কাছে একটা টেবিল রয়েছে। টেবিলের উপরে কি আছে? টেবিলের উপরে একটা বই আছে। টেবিলের উপরে একটা বই আছে। কি আছে? বই আছে। এই যে টেবিলের উপরে বইটা রয়েছে, আপনি যদি একে কিছু না করেন, বইকে হাতে মানে বইয়ের গায়ে হাত না দেন, বইটাকে না সরান, জাস্ট বইটার দিকে তাকায় থাকেন, বইটা কি নড়ছে? বইটা কি অন্য কোথাও চলে যাচ্ছে? না তো। তার মানে বইটা এখানে কি আছে? বইটা এখানে স্থির আছে। বইটা এখানে স্থির আছে। এই যে বইটা এখানে স্থির রয়েছে, স্থির অবস্থায় রয়েছে, ও তো স্থিরই থাকছে। আপনি যদি কিছু না করেন, সে তো স্থিরই থাকছে। আবার আবার অন্যভাবে যদি আমরা বলি, তাহলে আমরা কি বলতে পারি? অন্যভাবে যদি আমরা বলি, ধরেন রাস্তায় ধরেন রাস্তায় একটা গাড়ি চলছে। রাস্তায় কি চলছে? একটা গাড়ি চলছে। রাস্তায় একটা গাড়ি চলছে। গাড়িটা কি করছে? সামনের দিকে যাচ্ছে। গাড়িটায় যদি আপনি ব্রেক না করেন বা কোনোভাবে থামানোর চেষ্টা না করেন, গাড়িটায় যদি আপনি ব্রেক না করেন তাহলে বা থামানোর চেষ্টা না করেন, কোনোভাবে আপনি ব্রেক করছেন না। কি করছেন না? BREAK, ব্রেক করছেন না। অর্থাৎ আপনি থামানোর কোনো চেষ্টা করছেন না। তাহলে কি সে কি চলতেই থাকবে না? সে কি চলতেই থাকবে না? সে তো চলতেই থাকবে। আপনি কোনোভাবেই তাকে যদি থামানোর চেষ্টা না করেন, সে তো চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। অর্থাৎ গতিশীল বস্তু কি হচ্ছে? গতিশীল বস্তু চলতেই থাকছে এবং স্থির বস্তু স্থিরই থাকছে। গতিশীল বস্তু চলতেই থাকছে, স্থির বস্তু চলতেই থাকছে। আপনি কিছু না করলে, আপনি যে কিছু করছেন না, এটাকে বলা হয় বল প্রয়োগ না করলে। অর্থাৎ আপনি কিছু করছেন না, আপনি কোনো চেষ্টা করছেন না, আপনি কিছু করছেন না, কিছু করছেন না। এখন তাই বলে এইটা না যে আপনি গাড়িটা চালাচ্ছেন না। এখানে বলা হচ্ছে তাদের গতির বিপরীতে, তাদের গতির বিপরীতে আপনি কিছু করছেন না। তাদের গতির বিপরীতে তারা যে বস্তু স্থির আছে, আপনি তাকে গতিশীল অবস্থা পরিবর্তন করার জন্য কিছুই করছেন না। আবার যে বস্তু চলছে তার গতির পরিবর্তন করার জন্য আপনি কিছু করছেন না। এই পরিস্থিতিতে বা এই ক্ষেত্রে আপনি কিছু করছেন না, এটা হচ্ছে বল প্রয়োগ না করা, বা আপনি কোনো প্রচেষ্টা করছেন না বা বল প্রয়োগ করছেন না। যখন আপনি এই কাজটা করছেন না, তখন কি হচ্ছে? স্থির বস্তু স্থির অবস্থায় থাকতে চাচ্ছে। বই কি নড়ছে? বই কি গড়িয়ে পড়ে যাচ্ছে? না তো। বই তো টেবিলের ওপর দিব্যি বসে আছে, তাই না? আবার গতিশীল বস্তু, গাড়ি তো চলেই যাচ্ছে, গাড়িতে আপনি ব্রেক করছেন না, গাড়ি তো সোজা চলেই যাচ্ছে, তাই না? গাড়ি তো চলেই যাচ্ছে। অর্থাৎ গতিশীল বস্তু গতিশীল থাকতে চায়। বস্তুর এই বৈশিষ্ট্য, এটা একটা বস্তুর বৈশিষ্ট্য, এটা একটা পদার্থের বৈশিষ্ট্য, এটা বস্তুর বৈশিষ্ট্য, এটি পদার্থের বৈশিষ্ট্য, বস্তুর বৈশিষ্ট্য, এটি পদার্থের বৈশিষ্ট্য। অর্থাৎ একটি সার্বজনীন বিষয়, অর্থাৎ এটা সকল ক্ষেত্রে এটা প্রযোজ্য, সকল ক্ষেত্রেই এটা প্রযোজ্য। আচ্ছা, সকল ক্ষেত্রে এটা প্রযোজ্য, এটাই হলো বিষয়। আচ্ছা, বৈশিষ্ট্য, এটাই হলো কি? জড়তা। এটাই হলো কি? জড়তা। এটাই হলো আপনার জড়তা। এটা কালো কালার হয়ে গেল কিভাবে? আচ্ছা, তারপর আমরা যদি আরও আলোচনা করতে চাই তাহলে আমরা আগাই। আচ্ছা, জড়তার প্রকারভেদ সম্পর্কে যদি আমাদের আলোচনা করতে হয়, তাহলে সঠিকভাবে বলতে গেলে জড়তা মূলত 3 প্রকার। এর প্রকারভেদ মূলত 3 প্রকার। কিন্তু আপনাদের বইতে আমরা শুধুমাত্র 2 প্রকার নিয়ে আলোচনা করি। তো যেহেতু আমরা আপনাদের বইতে 2 প্রকারই আছে বা সিলেবাসে 2 প্রকারই আছে, আমরা 2 প্রকার নিয়ে আলোচনা করব। তো চলুন, কি আছে এর ভিতরে এটা জানার চেষ্টা করি। স্থিতি জড়তা কি? স্থিতি জড়তা হচ্ছে সহজ বিষয়। স্থিতি জড়তা হচ্ছে কোনো কিছু স্থির আছে,
বস্তুর অবস্থা হচ্ছে স্থির। এখানে স্থিতিজড়তা যদি আমরা বলি তাহলে এর পয়েন্ট হবে হচ্ছে বস্তুর অবস্থা হচ্ছে স্থির। বস্তুর অবস্থা কি স্থির, অর্থাৎ বস্তুটি স্থিরভাবে রয়েছে। বস্তুটি কিভাবে রয়েছে? বস্তুটি স্থির অবস্থায় রয়েছে। কেমন? যেমন টেবিলের উপরে বই। এখন তাছাড়া যদি আরও কোনো আলোচনা আমরা করতে চাই তাহলে আপনারা বলতে পারেন যে আপনারা যখন বাসের ভিতরে থাকেন, ধরেন বাসের ভিতরে এটা আপনি, এখানে একটা বাস, এই বাসের ভিতরে আপনি রয়েছেন। বাসের ভিতরে কি হয়েছে? আপনি রয়েছেন, এখানে চালক আছে। যখন এই বাসটা চলতে শুরু করে, যখন বাসটা চলতে শুরু করে তখন কি হয়? তখন একটা নির্দিষ্ট জিনিস আপনি হয়তো বা লক্ষ্য করেছেন, আদৌ করেছেন কিনা আমি জানি না। তখন কি হয়? তখন আপনি আপনার আপার বডি, অর্থাৎ আপনার শরীরের সামনের অংশ বা ওপরের অংশ, আপনার শরীরের সামনের অংশ বা ওপরের অংশ কি হয়? পেছন দিকে ধাক্কা খায়। পেছন দিকে কি হয়? ধাক্কা খায় বা হেলে যায়। আর আপনার পাগুলো যেহেতু বাসের সাথে লেগে থাকে, আপনার পাগুলো লেগে থাকে, সেগুলো সামনের দিকে চলতে শুরু করে। এটা কোন সময়কার পরিস্থিতি? এটা হচ্ছে যখন আপনি যেই মুহূর্তে আপনার বাসটা চলতে শুরু করলো, ওই মোমেন্টের বা ওই সময়কার ঘটনা। সো এখানে কি হলো? আপনার শরীরের ওপরের অংশ যা বাসের সাথে সরাসরি সম্পর্কিত নয়, সেগুলো পিছনের দিকে হেলে পড়লো, আর পা সেটা সামনের দিকে চলে গেল। পা তো বাসের সংস্পর্শে রয়েছে, এই জন্য বাস যেহেতু সামনের দিকে যাচ্ছে তখন পাও সামনের দিকে চলে গেল। কিন্তু আপনার বডি, আপনি যদি সোজা হয়ে বসে থাকেন, সেটা তো বাসের সংস্পর্শে সরাসরি নেই, সেটা পেছনের দিকে চলে গেল। এর কারণ কি? এর কারণ আপনার বডির উপরের অংশ স্থির থাকতে চেয়েছিল, কিন্তু বাস হঠাৎ চলতে শুরু করে, সেটা পেছনের দিকে হেলে পড়ে, কারণ সে স্থির অবস্থায় যেই জায়গায় আপনি বসেছিলেন ওই জায়গায় থাকতে চেয়েছিল। এই জন্য আপনি কিছুক্ষণ একটু পেছনের দিকে হেলে যান, তারপরে আস্তে আস্তে চলতে শুরু করেন। কারণ আপনি বাসের ভেতরে যেহেতু আছেন, তাই আপনি বাসের সাথেই চলে যাবেন রাস্তায়। আপনি তো আর বাসের ভিতরে বসে থাকবেন না, তাই না? বাস তো আপনাকে ভিতরে বসায় রেখে সামনের দিকে চলে যেতে পারবে না। সো এটা হচ্ছে স্থিতিজড়তা। তবে সবচেয়ে সহজ উদাহরণ কি হয়? সবচেয়ে সহজ উদাহরণ হয় হচ্ছে সিম্পলি যদি আমরা একটা বিষয় চিন্তা করি, সেটা হচ্ছে একটা টেবিলের উপরে কি আছে? একটা বই রয়েছে। টেবিলের উপরে একটা বই রয়েছে, এই বইটা স্থিরই রয়েছে। এই বইটার কোনো পরিবর্তন নাই, অবস্থার কোনো পরিবর্তন নেই। বইটা বইয়ের জায়গা বসে আছে। স্থির বস্তু স্থির থাকতে চাচ্ছে। তবে যেহেতু স্থিতি জড়তাটাকে আমাদের বুঝতে হয়, তাই একটা গতিশীল অবস্থার সাথে বোঝাটা কি শ্রেয়। এই জন্য আমরা বাসের উদাহরণটা দিতে পছন্দ করি, কারণ এটা সরাসরি হয় না। এটা সরাসরি আমরা যা বোঝাতে চাচ্ছি সেটা বোঝায় না। এই জন্য এইটা নিয়ে আমরা আলোচনা করি যে বাসে বা চলন্ত বস্তুতে আপনি যদি যাইতে চেষ্টা করেন, বা রিক্সায় আপনি যদি সামান্য রিক্সার কথাও চিন্তা করেন, রিক্সায় আপনি যখন সামনের দিকে এগিয়ে যান, তখন যদি অনেক জোরে রিক্সাটা টানে, আপনি হালকা একটু পেছনের দিকে হেলে যাবেন। এগুলো হচ্ছে বাস্তবিক ধারণা, বাস্তবে আপনাকে চিন্তা করা লাগবে, উপলব্ধি করা লাগবে। তাই আমার পরামর্শ হচ্ছে আপনি বাসে যে একদিন ঘুরে আসেন, তাহলে আপনি এটা উপলব্ধি করতে পারবেন। আচ্ছা, তারপরে দ্বিতীয় প্রকারভেদ, আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। দ্বিতীয় প্রকারভেদ,
দ্বিতীয় প্রকারভেদে কী রয়েছে? দ্বিতীয় প্রকারভেদে বলা হয়েছে গতি জড়তা। আচ্ছা, গতি জড়তা কি? গতি জড়তা হচ্ছে সেই বাসের কথাই যদি বলি, এই বাস যদি ব্রেক করে, বাস যদি ব্রেক করে, বাসের ভিতরে আপনি রয়েছেন, বাস যদি ব্রেক করে, বাস কী করে? ব্রেক করে। ব্রেক করে, তাহলে আপনার কি হয়? আপনার এখন তো আপনার বডি সামনের দিকে চলছে, বাসের সাথে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। যেই মুহূর্তে আপনারা ব্রেক করবেন, আপনার বাস চালক ব্রেক করবে, তখন কি হবে? আপনার শরীর সামনের দিকে এগিয়ে যাবে। কেন? আপনি তো সামনের দিকে আগাচ্ছিলেন, আপনি তো সামনের দিকে আগেছিলেন, আগিয়ে যাচ্ছেন কোন দিকে? সামনের দিকে। বাস চলছে কোন দিকে? সামনের দিকে। আপনি আগিয়ে যাচ্ছেন কোন দিকে? সামনের দিকে। বাস চলছে সামনের দিকে, আপনি আগিয়ে যাচ্ছেন সামনের দিকে। এই মোমেন্টে ব্রেক করা হলো, এই মোমেন্টে কী করা হলো? ব্রেক করা হলো, অর্থাৎ বাসের গতি থামিয়ে দেওয়া হলো, বাসের গতি কি থামানো হলো। যেহেতু ব্রেক করা হলো, তখন কি হলো? আপনি যেহেতু সামনে যাচ্ছিলেন, আপনার বডি, আপার বডি, যেহেতু আপার বডি, এখানেও আপার বডির কথাই হবে, আপনার আপার বডি যেহেতু সামনের দিকে যাচ্ছিল, আপনার আপার বডি যেহেতু এবার কি হচ্ছিল? সামনের দিকে যাচ্ছিল, সামনের দিকে যাচ্ছিল, সেই জন্য আপনি সামনের দিকে এগিয়ে যান, কারণ আপনি সামনের দিকেই যাচ্ছিলেন, এই জন্য সামনের দিকে এগিয়ে যাচ্ছেন, আপনার হেলে যাচ্ছেন, সামনের দিকে কি হচ্ছে? হেলে যাচ্ছেন। কিন্তু বাস তো থেমে গেছে, বাস তো থেমে গেছে, এই জন্য ব্রেক করার সময় আপনি হালকা সামনের দিকে এগিয়ে যান। এটাও যদি আপনারা বাসে থেকে থাকেন বা বাসে জার্নি করে থাকেন, তাহলে আপনারা খুবই সহজে এটা উপলব্ধি করতে পারবেন। তাছাড়া এইটা আপনি না থাক, বাসের উদাহরণেই সবচেয়ে সহজভাবে বোঝানো যাবে, এটা মোস্ট কমন, এই জন্য এটা দিয়ে থাক। আরেকটু অন্যরকম চাওয়া যায়, সেটা আমি অন্য কোনো দিন দেখাবো। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছেন। আমরা এরপরে যাব। আচ্ছা, এরপরে আমরা কিছু এমসিকিউ সলভ করব। চলুন এমসিকিউ সলভ করি। আচ্ছা, বলা হয়েছে সমান আয়তনের কোনো বস্তুর জড়তা বেশি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটার আগে আমার এমসিকিউ সিরিয়াল চেঞ্জ হয়ে গেছে আমার মনে হয়। এটার আগে এইটা পড়তে হবে। জি হ্যাঁ, এটা আগে পড়তে হবে। আচ্ছা চলুন দেখি, কোনটি দ্বারা জড়তা পরিমাপ করা যায়। আচ্ছা, জড়তা কি? আমরা একটু আগে বলেছি জড়তা হচ্ছে পদার্থের বৈশিষ্ট্য। জড়তা হচ্ছে পদার্থের কি? বৈশিষ্ট্য। পদার্থের যেহেতু একটি বৈশিষ্ট্য, তার মানে এটা এক্সিস্ট করার একটা কারণ আছে। তার মানে বৈশিষ্ট্য এক্সিস্ট করার একটা কারণ আছে। বৈশিষ্ট্য তো আর এমনি এমনি থাকে না, কারণ এটা অবশ্যই এক্সিস্ট করে, এক্সিস্ট করার একটা কারণ আছে। নিশ্চয়ই এমন কিছু সার্বজনীন বিষয় আছে যেটা এই জড়তাকে টিকিয়ে রাখছে বা এই জড়তার বিষয়টাকে সার্বজনীন করছে, একটা বৈশিষ্ট্য আছে। যেহেতু এটা একটা বৈশিষ্ট্য, এক্সিস্ট করার একটা কারণ এর থাকবেই। সেই কারণটা কি? সেই কারণটা হচ্ছে, আপনারা হয়তো বা জানেন, ভর। সেই কারণটাই কি? ভর বা ম্যাস। ভর বা ম্যাস কীরূপ? ধরেন 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 আপনার কাছে একটা বস্তু আছে। কি বস্তু আছে? ধরেন আপনার কাছে বালতি আছে। আপনার কাছে কি আছে? বালতি আছে। আচ্ছা হ্যাঁ, বালতি আছে। আপনার কাছে বালতি আছে, বালতির ভিতরে কি আছে? পানি আছে, বালতির উপরে পানি আছে। এবার আপনি এক কাজ করেন, এই বালতিটা তোলেন, দুই হাত দিয়ে বালতিটা তোলেন। আপনি যতই চেষ্টা করেন, আপনি কি এমন হবে যে একদম নিমিষেই বালতিটা তুলে একদম বাসার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নিয়ে চলে যাবেন? উত্তর হলো না, এরকমটা হয় না, এরকমটা হয় না। এই বালতিটা তুলতে আপনার প্রচুর কষ্ট হয়, এই বালতিটা তুলতে আপনার কষ্ট হয়। আচ্ছা, বালতি তোলার মানে কি? বালতি তোলার মানে কি? আচ্ছা, বালতি তোলার মানে কি? বালতি তোলার মানে বালতির গতির অবস্থা পরিবর্তন করে না? বালতি আপনি কি করবেন? তুলবেন। বালতি কি করবেন? তুলবেন। এতে কি হবে? বালতির গতির পরিবর্তন হবে। গতির পরিবর্তন, যেহেতু আপনি তুলবেন তাহলে গতির পরিবর্তন হবে। আচ্ছা, যেহেতু গতির পরিবর্তন হবে, তার মানে জড়তা, তার মানে এখানে জড়তা কাজ করবে। গতির পরিবর্তন যেহেতু আছে, তার মানে এখানে কি আছে? এখানে জড়তা আছে, এখানে জড়তা কাজ করবে। গতির পরিবর্তন যেহেতু আছে, তাহলে এখানে জড়তা কাজ করবে। তাহলে এই বালতি তুলতে, আপনি যে পানি ভর্তি বালতি তুলতে আপনার কি কষ্ট হবে না?
পানি ভর্তি বালতি তুলতে আপনার কি কষ্ট হবে না? পানি ভর্তি একটা বালতি আপনি যখন তুলতে চাবেন, হাত দিয়ে তুলতে চাবেন, উপরের দিকে তুলতে চাবেন, আপনার কি কষ্ট হবে না? কষ্ট হবে না? অবশ্যই কষ্ট হবে, প্রচুর পরিমাণে কষ্ট হবে, সে আপনি যাই বলেন। কিন্তু 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 এই সেম বালতি যদি আমরা ফাঁকা করে দিই, যদি এই সেম বালতিটা আমরা ফাঁকা করে দিই, সেম বালতিটা যদি ফাঁকা থাকে, সেম বালতিটা যদি ফাঁকা থাকে, তাহলেও আপনি যখন তুলবেন তখন তার গতির পরিবর্তন হবে, গতির পরিবর্তন হবে, ফলে সেখানে জড়তা কাজ করবে, কারণ সে গতির পরিবর্তন রোধ করতে চাবে, রেসিস্ট করতে চাবে, সেইটার প্রবণতাই তো জড়তা। কিন্তু এইবার যখন আপনি তুলবেন, এটা কি অনেকটা ইজি না? একটা ফাঁকা বালতি তোলা কি ইজি না? ঘরের এক প্রান্ত থেকে নিয়ে আপনি আরেক প্রান্তে চলে যাবেন, এই পর্যন্ত নিয়ে যাওয়া কি ইজি না? অবশ্যই ইজি, একটা ইজি কাজ, একটা খুবই ইজি কাজ ফাঁকা বালতি হইলে। তার মানে বালতি তো বালতির জায়গায় আছে, পরিবর্তন হচ্ছে কি? পরিবর্তন হচ্ছে পানি আছে কি নাই, পরিবর্তন হচ্ছে পানি আছে কি নাই, পানি আছে কি নাই। তার মানে পানি এখানে কিসের ভূমিকা পালন করছে? পানি এখানে কিসের ভূমিকা পালন করছে? পানি এখানে সেই ভরের ভূমিকা পালন করছে। কি করছে? ভর অ্যাড করছে। কি করছে? ভর অ্যাড করছে। কি করছে? ভর অ্যাড করছে। সো যখন ভর বা পানি বেড়ে যাচ্ছে, যখন আপনি পানি দিচ্ছেন অর্থাৎ ভর বেড়ে যাচ্ছে, যখন পানি দিচ্ছেন অর্থাৎ ভর বেড়ে যাচ্ছে, তখন আপনার তুলতে কি হচ্ছে? কষ্ট হচ্ছে। তখন আপনার তুলতে কি হচ্ছে? কষ্ট হচ্ছে। পানি আছে তখন কষ্ট হচ্ছে। কিন্তু এই যে ভর আমরা যদি কমিয়ে দিই, আমরা যদি এই ভর কমিয়ে দিই, আমরা যদি এই ভর কমিয়ে দিই, ভর যদি আমরা কমিয়ে দিই, অর্থাৎ পানি যদি আমরা নাই করে দিই, অর্থাৎ পানি যদি আমরা নাই করে দিই, পানি নাই, এমন পরিস্থিতিতে আপনাকে দেওয়া হলো, বালতিটা ফাঁকা দেওয়া হলো, অর্থাৎ ফাঁকা, বালতি ফাঁকা, ভর গেল কমে, কষ্ট কি? নাই, কষ্ট কি? নাই। তার মানে ভরের পরিবর্তনের কারণেই জড়তার পরিমাপ চেঞ্জ হয়ে যাচ্ছে, অর্থাৎ রেসিস্ট চেঞ্জ হয়ে যাচ্ছে, রোধ চেঞ্জ হয়ে যাচ্ছে, রোধটা কি হচ্ছে? চেঞ্জ হয়ে যাচ্ছে, রোধটা চেঞ্জ হয়ে যাচ্ছে, আপনার কষ্টের পরিবর্তন হচ্ছে, অর্থাৎ এই কষ্টটা এখানে কি বোঝাচ্ছে? এই কষ্টটা এখানে জড়তা বোঝাচ্ছে। এই কষ্টটা আপনার যে জড়তা হচ্ছে, এই জড়তাটা এখানে কষ্ট, আপনার কষ্টটা এখানে জড়তার একটা পরিমাপ বোঝাচ্ছে। জড়তার পরিমাপ মানে কি? সেই বল প্রয়োগ করা। জড়তার পরিমাপ মানে কি? সেই বল প্রয়োগ করা না? আপনি যত বল প্রয়োগ করছেন আপনি তো ততই জড়তার বিষয়ে যাচ্ছেন। বল প্রয়োগ করছেন বলেই তো জড়তাটা আসছে। যখন আপনি বল প্রয়োগ করছেন, যখন আপনি বল প্রয়োগ করছেন, তখনই তো জড়তার বিষয়টা আসছে। আর যত বেশি বল প্রয়োগ করছেন, যত বেশি বল প্রয়োগ করছেন, যত বেশি বল প্রয়োগ করছেন, তত জড়তার কি বাড়ছে? পরিমাপ বাড়ছে। তত জড়তার পরিমাপটা কি বাড়ছে? তত জড়তার পরিমাপটা কি বাড়ছে, বাড়ছে, বাড়ছে। অর্থাৎ বেশি বল প্রয়োগ করা লাগলে, বা বেশি বল মানে কি? কষ্ট, অর্থাৎ কষ্ট যদি আপনি বাড়িয়ে দেন, কষ্ট যদি আপনি বাড়িয়ে দেন, অর্থাৎ বেশি বল প্রয়োগ করেন, তাহলে জড়তার পরিমাপ কী হবে? বাড়বে। তাহলে পুরো বস্তুটা সিম্পলি পুরো ঘটনাটা সিম্পলি ফাঁকা বালতি এর জড়তার পরিমাপ বা বলের পরিমাপ, ফাঁকা বালতি তুলতে আপনার বলের পরিমাণ কি লাগছে? কম লাগছে, ফলে জড়তার পরিমাপ কি হচ্ছে? কম হচ্ছে। আবার যদি পানি থাকে তখন ভর বাড়ছে, যেহেতু ভরের সাথে জড়তা সরাসরি সম্পর্কিত, তাতে কি হচ্ছে? যেহেতু ভর বাড়ছে তাই জড়তার পরিমাপ বাড়ছে, বল লাগছে, ভর বাড়ছে, সো আপনার বালতি তুলতে বেশি বল প্রয়োগ করা লাগছে। বল প্রয়োগ বেশি হচ্ছে, কষ্ট বেশি হচ্ছে, বল প্রয়োগ বেশি হচ্ছে, তার মানে জড়তার পরিমাপ বাড়ছে, অর্থাৎ রেসিস্ট বা রোধটা বাড়ছে, জড়তার পরিমাপ বাড়ছে, রোধ বাড়ছে। আপনার পরিমাপ করতে, আপনার বালতি তুলতে কষ্ট হচ্ছে, অর্থাৎ রোধটা বাড়ছে। আশা করি বুঝতে পেরেছেন। সো সব কিছুর পরে আমাদের মেইন উত্তর হলো ভর। আমাদের মেইন উত্তর হলো ভর। ভর। আচ্ছা, এইবার আমরা দ্বিতীয় এমসিকিউটায় যাই। এটাই আমাদের শেষ এমসিকিউ, এরপরে আমাদের ক্লাস প্রায় শেষ হয়ে যাবে। আচ্ছা, এরপরে সমান আয়তনের কোনো বস্তুর জড়তার বেশি।
আচ্ছা, এর জন্য আপনাদের একটা জিনিস খুব ভালোভাবে বোঝা লাগবে, আয়তন মানে কি। আয়তন জিনিসটার মানে কি? আয়তনের মানে হচ্ছে ভি। আচ্ছা, ভি মানে কি? ভি মানে কি? আচ্ছা, আমরা অন্যভাবে আসি। তার আগে দেখেন, আয়তন বা ঘনত্ব, ঘনত্ব রো ইকোয়ালস টু কি? এম বাই ভি না? রো ইকোয়ালস টু কি? এম বাই ভি না? তাহলে ভিটাকে যদি আমরা ওই পাশে দিই তাহলে কি সূত্র আসে? ভিটাকে এই সূত্র পাশে দিলে কি সূত্র আসে? এম বাই রো। এখন এইখান থেকে আমরা যদি সম্পর্ক নিয়ে আসি, সম্পর্ক নিয়ে আসি তাহলে কি আসবে? ভি সমানুপাতিক এম। অর্থাৎ 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 কোনো বস্তুর আয়তন যদি বাড়ে, তাহলে যদি ভর বাড়ে তাহলে আয়তন বাড়বে। যার ভর বেশি তার আয়তন বেশি, যার ভর বেশি তার আয়তন বেশি। কিন্তু 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 এইখানে কি বলা হয়েছে? এইখানে বলা হয়েছে সমান আয়তন। অর্থাৎ আপনার যে ভি আছে, এই ভিটা কি ফিক্সড, এই ভিটা কি ফিক্সড, এই ভিটা কি ফিক্সড। ভিটা এখানে আয়তন নির্দেশ করছে, সো ভিটা ফিক্সড। আচ্ছা, ভি যদি ফিক্সড হয় তাহলে আমরা কোনো কিছুর হিসাব কীভাবে করব? ভর আর রো দিয়ে। ভর আর রো এর সম্পর্ক কি? ঘনত্ব সমানুপাতিক কি বলা যায়? 1/m বা বা এম সমানুপাতিক 1/ρ, তাই না? ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে এই বস্তুগুলোর ভিতরে, এই বস্তুগুলোর ভিতরে, এই বস্তুগুলোর ভিতরে, এই বস্তুগুলোর ভিতরে যেইটার 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 ভর সবচেয়ে বেশি, আগের হিসাব অনুসারে আমরা আগের হিসাবে ফিরে যাচ্ছি, ভর সবচেয়ে বেশি তার জড়তা সবচেয়ে বেশি। যার ভর সবচেয়ে বেশি তার রো সবচেয়ে কম। আবার সমান আয়তন, কি আয়তন? সমান আয়তন, জড়তা বেশি। জড়তা বেশি কার? যার ভর বেশি। ভর বেশি কার? যার ঘনত্ব সবচেয়ে কম, যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক। এইগুলোর ভিতরে সবচেয়ে কম ঘনত্ব বিশিষ্ট পদার্থ কোনটি? এইগুলোর ভিতরে সবচেয়ে কম ঘনত্ব বিশিষ্ট পদার্থ কোনটি? উত্তর করুন। 5, 4, 3, 2, 1। উত্তর কি পেয়েছেন? উত্তর হচ্ছে সোনা। কিভাবে? একটু কষ্ট করে গুগল সার্চটা করে নেবেন। তারপরে এরই মাধ্যমে আমাদের এমসিকিউ সলভ শেষ। এবার আমি কিছু তথ্য রেখেছি, এই তথ্যগুলো দেখলেই যথেষ্ট। তো চলুন তথ্যগুলো আমরা দেখি। তথ্যগুলো হচ্ছে খুবই সহজ, যে ভর হচ্ছে পদার্থের জড়তার পরিমাপ। এটা আপনাদের সরাসরি আছে, সরাসরি এমসিকিউতে আছে। এটা এমসিকিউর জন্য অনেক ফেমাস। এমসিকিউ আসলে এখান থেকে আসবে। ভর হচ্ছে পদার্থের জড়তার পরিমাপ। ভর হচ্ছে পদার্থের কি? জড়তার পরিমাপ। পদার্থের জড়তার পরিমাপ। অর্থাৎ যার ভর বেশি তার জড়তা কি বেশি, যার ভর বেশি তার জড়তা বেশি। আবার জড়তা একটি প্রাকৃতিক ঘটনা, এটি পরিবর্তনের জন্য বল প্রয়োজন। অবশ্যই একটা বস্তু স্থির আছে, একটা বস্তু কি আছে? স্থির আছে। একটা বই টেবিলের উপরে কি আছে? স্থির অবস্থায় রয়েছে। আপনি যদি কিছু না করেন তাহলে তো এটা স্থিরই থাকবে। কিছু যদি না করেন তাহলে এটা তো স্থিরই থাকবে, তাই না? কিছু যদি আপনি না করেন তাহলে তো এটা স্থির থাকবে, স্থির থাকবে না? তাহলে বলের প্রয়োজন। আপনি যখন বল প্রয়োগ করবেন তখনই তো এই বস্তুটা স্থির থাকবে না। ধরেন এটাকে উপরে তুলবেন বা এটাকে ছুঁড়ে ফেলাই দেবেন, যা খুশি করেন, তাই না? ছুঁড়ে ফেলেন না, প্লিজ ছুঁড়ে ফেলেন না। সো এটাই, যে বলটা আপনি যখন প্রয়োগ করবেন তখনই তো কেবল পরিবর্তন হবে। আচ্ছা, গতিশীল অবস্থার কথা যদি আমরা বলি, গতিশীল অবস্থার ক্ষেত্রে এটা কী হবে? ধরেন একটা গাড়ি চলছে, হ্যাঁ, একটা গাড়ি চলছে।
গাড়িটা কি হচ্ছে, গাড়ি চলছে, গাড়িটা কি হচ্ছে, ইউ বেগে, ইউ বেগে গাড়িটা চলছে, বেগ, বেগ হচ্ছে ইউ। এখন আপনি কি করলেন, এর উপর বল প্রয়োগ করলেন, বল প্রয়োগ করলেন, তাহলে কি হলো, আস্তে 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 বস্তুটার কি হলো, ত্বরণ হলো। একটা নির্দিষ্ট সময় পরে বস্তুটা ত্বরণ হলো, নির্দিষ্ট এই বস্তুটার একটা ত্বরণ সৃষ্টি হলো। কারণ কি, বল দিলেই ত্বরণ আসে, বল দিলেই কি আসে, ত্বরণ আসে। F = ma। তাহলে বল যদি দেন, বস্তুর ভর তো আর পরিবর্তন হচ্ছে না, তাহলে ত্বরণ হচ্ছে। সো ত্বরণ চেঞ্জ হচ্ছে, এবং ত্বরণের কারণে আমরা জানি ত্বরণ = v - u/t। অর্থাৎ এখানে একটা নতুন বেগ আসছে, সেটা হচ্ছে v, সেটা হচ্ছে v, ধরি সেটা হচ্ছে v। তাহলে আপনি বল প্রয়োগ করলেন, বস্তুর বেগের পরিবর্তন হইল। এই যে বেগের পরিবর্তন হইল, এখানে কি সে তার গতিশীল অবস্থার পরিবর্তন করলো না? এটা কি গতিশীল অবস্থার পরিবর্তন না? এটা কি গতিশীল অবস্থার পরিবর্তন না? গতিশীল অবস্থার পরিবর্তন না? গতিশীল অবস্থার পরিবর্তন। যেহেতু গতিশীল অবস্থার পরিবর্তন, তাহলে কি এখানে জড়তা কাজ করে নাই? অবশ্যই এখানে জড়তা কাজ করেছে। তাহলে বল প্রয়োগ করার কারণে আপনি কি জড়তার পরিবর্তন করেন নাই? অবশ্যই করেছেন। তাই আপনি কি আসলে জড়তার পরিবর্তন করেছেন? ভেবে দেখবেন, জড়তার কি আপনি পরিবর্তন করেছেন? জড়তা তো একটা প্রবণতা। আপনি কীভাবে জড়তার পরিবর্তন করতে পারেন? জড়তার পরিবর্তন সম্ভব নয়, তবে জড়তার পরিমাপ সম্ভব। এবং তাহলে এখানে পরিবর্তন কেন লেখা, যেটি পরিবর্তনের জন্য বলের প্রয়োজন? খুবই ভাবনার বিষয়, তাই না? আসলে মেইন কথা হলো, জড়তা হচ্ছে রেসিস্ট বা রোধ। আপনি যেই পরিমাণে বলটা প্রয়োগ করছেন, হ্যাঁ, যেই পরিমাণে আপনি ফোর্স দিচ্ছেন, যেই পরিমাণে আপনি বল প্রয়োগ করছেন, বস্তু ঠিক সেই পরিমাণেই তার পরিবর্তনটা, তার গতিশীল অবস্থার পরিবর্তনটা সেই পরিমাণেই বাধা দিচ্ছে। কারণ সে তো রোধ করবে, সে তো রিসিস্ট করছে। জড়তা কি? রিসিস্ট। সে ক্রমান্বয়ে চাচ্ছে রোধ করতে, তার পরিবর্তনটা রোধ করতে। সে পরিবর্তনটা রোধ করেই ছাড়বে, সে পরিবর্তিত হতে চায় না, সে পরিবর্তিত হতে চায় না, সে রোধ করছে। এই জন্য আপনি যেই পরিমাণে বল দিন না কেন, সেই পরিমাণেই সে রিসিস্ট করবে, সেই পরিমাণেই সে রিসিস্ট করবে। অনেকটা সমানুপাতিকের মতো। তাই আপনি যেই পরিমাণেই বল দেন না কেন, সে সেই পরিমাণেই রেসিস্ট দেবে। তাই যখন আপনি বলের পরিমাণ বৃদ্ধি করে দিবেন, তখন সে রেসিস্টের পরিমাণও বৃদ্ধি করে দেবে, ভরের পরিবর্তন না হওয়া সত্ত্বেও। ভরের পরিবর্তন না হওয়া সত্ত্বেও আপনি রেসিস্ট বেড়ে যাবে। কেন? আপনি বল দিয়েছেন তাই। কারণ আপনি যত বল দিচ্ছেন, বল দেওয়া মানে কি? আচ্ছা, বল দেওয়া মানে কি? আপনি অতিরিক্ত পরিমাণে বল দেওয়া মানে কি? বল বৃদ্ধির মানে কি? বল বৃদ্ধির মানে কি? বল বৃদ্ধি করার মানে হচ্ছে আপনি পরিবর্তন করছেন। কি পরিবর্তন করছেন? গতিশীল অবস্থার পরিবর্তন করছেন। গতির পরিবর্তন করছে, গতিশীল অবস্থার পরিবর্তন করছেন। তাহলে গতিশীল অবস্থার যেহেতু আপনি পরিবর্তন করছেন, তাহলে সেখানে সেটা রিসিস্ট করতে, সেটাকে বাধা দিতে অবশ্যই জড়তা চলে আসবে। তাই ভর চেঞ্জ না হলেও, জড়তার পরিমাপ, ভর হচ্ছে পদার্থের জড়তার পরিমাপ, কিন্তু আপনি যখন বল দিচ্ছেন তখন পরিবর্তন আসছে, আর সেই পরিবর্তনটা রিসিস্ট করাই হলো জড়তা। আশা করি বুঝতে পেরেছেন। এবার ফাইনালি, সম আয়তনের বস্তুসমূহের মধ্যে যার ঘনত্ব সবচেয়ে বেশি, জড়তাও সবচেয়ে বেশি। আমি কি ভুল বললাম? ও হো, আই এম সরি, এক্সট্রিমলি সরি। আমি তো এখানে ভুল করেছি না? ও আচ্ছা, তাই বলে আমি কি জন্য উত্তর মিলাইতে পারছি না, আমি উত্তর মিলাতে পারছিলাম না, এই কারণে। সরি, ভেরি সরি। এই জন্য উত্তর মিলছিল না, কারণ এম = তো রো ভি। তাহলে এম তো রো এর সাথে সমানুপাতিক। সোনার ঘনত্ব বা
রো হচ্ছে সবচেয়ে বেশি, এই জন্য সোনা অ্যান্সার হওয়ার কথা, এই জন্য উত্তর মিলছিল না। আচ্ছা, আপনারা এই জিনিসটা একটু ফিক্স করে নেবেন, যেহেতু ভি ফিক্স, ভি এর পরিবর্তন হবে না, তাই যার রো সবচেয়ে বেশি হবে তার এম সবচেয়ে বেশি হবে, অর্থাৎ এম যার বেশি হবে তার জড়তা তত বেশি হবে, অর্থাৎ ঘনত্ব তত বেশি, সোনার ঘনত্ব বেশি, এই জন্য সোনা হচ্ছে উত্তর। আই এম এক্সট্রিমলি সরি ভুল করার জন্য, আমাকে ক্ষমা করে দেবেন। আচ্ছা, এরপরে কিছু এসকিউ রয়েছে, এগুলো আমরা পড়াবো না, এগুলো আমি আপনাদের জাস্ট দেখানোর জন্য, জাস্ট এক পলক দেখার জন্য রেখে দিয়েছি। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে চলন্ত বাসে ব্রেক করলে হঠাৎ থামিয়ে দিলে যাত্রীরা পেছনের দিকে হেলে না পড়ে সামনের দিকে ঝুঁকে পড়ে কেন? এর কারণ হচ্ছে বাসের গতি সামনের দিকে, আপনি যেই দিকে গতিশীল, আপনি যেই দিকে গতিশীল, আপনি যেই দিকে গতিশীল, আপনি যেই দিকে গতিশীল, আপনি ওই দিকেই হেলে পড়বেন, আপনি যেদিকে গতিশীল আপনি সেই দিকেই হেলে পড়বেন। এই জন্য তারা কি হয়, সামনের দিকে ঝুঁকে পড়ে, সামনের দিকে ঝুঁকে পড়ে, কারণ আপনারা সামনের দিকে গতিশীল। তারপরে গতি জড়তার উপর বলের প্রভাব ব্যাখ্যা করো। এটা অলরেডি আমরা ব্যাখ্যা করে দিয়েছি, আগের স্লাইডে অলরেডি আমি ব্যাখ্যা করে দিয়েছি। বল যখন আপনারা প্রদান করেন তখন গতির পরিবর্তন হয়, ইউ থেকে আমরা ভি বেগে যাই, গতির পরিবর্তন হচ্ছে, ত্বরণ সৃষ্টি হচ্ছে, গতির পরিবর্তন হচ্ছে, ত্বরণ সৃষ্টি হচ্ছে অর্থাৎ বল দেওয়া হয়েছে, গতির পরিবর্তন হচ্ছে অর্থাৎ গতিশীল অবস্থার পরিবর্তন হচ্ছে, আর গতিশীল অবস্থার পরিবর্তন রিসিস্ট করছে, রিসিস্ট করছে, গতিশীল অবস্থার পরিবর্তন রিসিস্ট করছে কে? জড়তা। এটাই হচ্ছে জড়তার প্রভাব। চলন্ত বাস থেকে কেউ লাফ দিয়ে, তারপরের প্রশ্ন, জ্বলন্ত বাস থেকে লাফ দিয়ে দাঁড়িয়ে থাকতে চাইলেও পড়ে যান কেন? কারণ সে সামনের দিকে হেলে যায়, সামনের দিকে হেলে যায়, তার বডি চাই, তার বডি চাই, তার বডি চাই আগায় যেতে, তার বডি চাই আগায় যেতে, কিন্তু লোক চাই লাফ দিয়ে দাঁড়িয়ে পড়তে, দাঁড়িয়ে পড়তে অর্থাৎ স্টিল মোশনে আসতে, স্টিল হইতে, কিন্তু স্টিল তো হইতে পারবে না, কারণ তার কি আছে? জড়তা আছে। আচ্ছা, তারপর লাস্ট অ্যান্ড ফাইনালি আমাদের শেষ স্লাইড, এখানে বলা হয়েছে ক্রিকেট খেলায় পেসার বল অনেকটা পথ দৌড়ে এসে ছুড়লেও স্পিন বোলার কিছুটা দৌড়ে এসে বল ছুড়েন কেন? অতিরিক্ত গতির জন্য। বলটা অলরেডি সংস্পর্শে থাকার কারণে, সংস্পর্শে, বলটা কার সংস্পর্শে? বোলারের সংস্পর্শে বলটা রয়েছে, বলটা বোলারের সংস্পর্শে। আর আমরা প্রথম দিকেই দেখেছি যে যা সংস্পর্শে থাকে, যেমন পা, বাসের সাথে পা সংস্পর্শে থাকে, তার জন্য পা কী হয়? গতিশীল হয়, অর্থাৎ বলটা অলরেডি গতিশীল। এখন আপনি যখন বলটা আবার ছুঁড়ে মারছেন, আপনি যখন বলটা আবার ছুঁড়ে মারছেন, আপনি আরও গতি দিচ্ছেন, আরও গতি দিচ্ছেন, গতিটা আরও বাড়িয়ে দিচ্ছেন। যেহেতু গতিটা আরও বেড়ে যাচ্ছে, এই বেশি গতির জন্যই একজন স্পিন বোলার ছুঁড়ে মারেন দৌড়ে এসে, বেশি গতি লাভ করার জন্য। অলরেডি একটা গতিতে রয়েছে, আরও গতি অ্যাড করলেন, এইটুকুই। আচ্ছা, ফাইনালি চলন্ত বাস থেকে নামার সময় বাম পা ব্যবহার করে নেমে এসে সামনের দিকে যেতে হয় কেন? এই যে আপনার সকল প্রশ্নের উত্তর, সামনের দিকে যেতে হয় কারণ বাসটা সামনের দিকে যাচ্ছে, বাস সামনের দিকে যাচ্ছে, আপনি সামনের দিকে যাচ্ছেন, ফলে কি হচ্ছে? আপনি পড়ে যাচ্ছেন না। আর আপনি যেহেতু পড়ে যাচ্ছেন না, তাহলে কি আপনি সফলভাবে নেমে গেলেন না বাস থেকে? এইটাই, এর চেয়ে বেশি কিছুই না। আচ্ছা, থ্যাংক ইউ আমার সাথে এতক্ষণ পর্যন্ত থাকার জন্য। ভুলভ্রান্তি হয়তো বা অনেক কিছু হয়ে গেছে, আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট, বাট মানুষ মাত্রই তো ভুল, তাই না? আমি তো সব কিছু পারি না। সো আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। থ্যাংক ইউ ভেরি মাচ এই পর্যন্ত থাকার জন্য। আমি একটা এক্সট্রা লাইন এখানে অ্যাড করেছি, আগের দিনে এটা ছিল না। এ স্কাই স্ক্রেপার ইজ অনলি অ্যাজ টল অ্যাজ ইটস ফাউন্ডেশন ইজ ডিপ। এখানে কেন আমি ফাউন্ডেশন নিয়ে এই উক্তিটা দিলাম বা এই ফ্রেজটা দিলাম, তার কারণ হচ্ছে এই ক্লাসগুলো হচ্ছে কনসেপ্ট ক্লাস। হ্যাঁ, এইগুলো হয়তো বা একাডেমিক ক্লাস না, কিন্তু এই ক্লাসগুলো হচ্ছে কনসেপ্ট ক্লাস, যেটা আপনাকে বুঝতে সাহায্য করবে, আপনার ফাউন্ডেশনটা গ্রো করবে। আর যত আপনি ফাউন্ডেশন গ্রো করবেন, তত আপনি স্কাই স্ক্র্যাপারের মতো উপরের দিকে উঠতে পারবেন। আপনি যত এসএসসি, এইচএসসি এগুলো পার করবেন, তত আপনি ক্রমান্বয়ে নতুন নতুন জিনিস শিখবেন। এই ছোটোখাটো জিনিসগুলো আপনাকে তখন অনেক প্যারা দিবে।
তাই আপনার ফাউন্ডেশনটা স্ট্রং করার জন্য আমরা কনসেপ্ট ক্লাস নিচ্ছি। কনসেপ্ট ক্লাসে আপনার কনসেপ্ট ক্লিয়ার করছি। হ্যাঁ, এগুলো হয়তো অনেক টাইম নিয়ে, তবে আপনারা যদি একবার করেন তাহলে তো আপনাদের বারবার করা লাগছে না, তাই না? সো এইটুকুই। থ্যাংক ইউ ভেরি মাচ। গুড বাই। আল্লাহ হাফেজ। আবার কোনো একটা ক্লাসে আপনাদের সাথে দেখা হবে আশা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।